প্রিয় দর্শক, বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বিশ্বকাপের আলোয় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি উৎপল শুভ্র। আমরা প্রতিদিন সন্ধ্যা ৬টায় বিশ্বকাপ ফুটবলে হয়ে যাওয়া খেলা এবং সামনে যে খেলা মূলত এটা নিয়ে আলোচনা শুরু করে নানা দিকে ছড়িয়ে যাই। তো আপনারা এরই মধ্যে বুঝতে পেরেছেন যে সন্ধ্যা ৬টায় শুরু করি বলেছি বটে, কিন্তু অলরেডি ৬টা ২০ বাজে। তো ওই একদিন দুষ্টামি করে বলছিলাম যে এই বিশ্বকাপে অনেক খেলা কিন্তু কিক অফ টাইমে শুরু হচ্ছে না। এটা আমেরিকান সংস্কৃতি নাকি? এটা হয়তো সংক্রামিত করেছে আমাদের। আমাদের একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। এজন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী। আশা করি আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখবেন। আমরা শুরু করছি আজকের বিশ্বকাপের আলোয়। আজকের বিশ্বকাপের আলোয় আলাপ করার জন্য আমার সঙ্গে আছেন আমার খুব পছন্দের একজন মানুষ। সাইফুল বারী টিটু। যার অনেক পরিচয়, কোচ, ফুটবল বিশ্লেষক এবং সবচেয়ে বড় পরিচয়টা বলি, বলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর। বাংলাদেশের ফুটবলের ভালো-মন্দের কিছুটা দায় হলেও তার উপরে বর্তায়। আপাতত ভালোর দিকেই আমরা থাকবো। টিটো, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আ মানে কি বলবো, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আসার জন্য। আপনি খুবই ব্যস্ত আমি জানি। কোচিং আপনি কোচিং নিজে হয়তো এখন কোচিং করান না। আপনি কোচিং কোর্স করান, চাকরির একটা দায় আছে। সবকিছু মিলিয়ে আপনি যে এসেছেন এজন্য অনেক ধন্যবাদ। আমাদের এই প্রোগ্রামটা আপনি এর আগে দেখেছেন কিনা জানি না। আমরা একটা টাইটেল দিয়ে শুরু করি। তারপরে ওইটাতে নানা দিকে ছড়িয়ে যাই। আসলে বেসিক্যালি আমরা গল্প করি। হুম। তো আপনার সঙ্গে গল্প তো আমার শেষ হবে না। তো আমরা এটা ৩০ মিনিটের মধ্যে রাখার চেষ্টা করব। আজকে আমাদের টাইটেলটা হচ্ছে এমবাপ্পের এই ফ্রান্সকে রুখবে কে? এবং এটার কেন এই টাইটেল দিয়েছি আপনি বুঝতেই পারছেন যে গ্রুপ ম্যাচে ৩ ম্যাচে ৩ টা জয়। কালকে সুইডেনের সঙ্গে এটা মেসমারাইজিং পারফরম্যান্স আমি বলব। এবং লাস্ট আধা ঘন্টা মনে হচ্ছে সুইডেনকে নিয়ে খেলছে শুধু। তো আপনার কি মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপের ফ্রান্সকে দেখে আপনারও কি মনে প্রশ্নটা জাগছে যে এই ফ্রান্সকে ঠেকানো খুব কঠিন? না, সেটা ঠিকই আছে এবং আপনি দাদা ঠিকই বলেছেন যে টাইটেলটা আমার মনে হয় খুব সময়োপযোগী বা ওয়াজ মানে জাস্টিফাইড। কারণ হচ্ছে কিছু ব্রিলিয়ান্ট আ প্লেয়ারদের আমি দেখছি যে যারা ইচ্ছা করলেই যতই আপনি বাস পার্ক করেন কিংবা ব্লক তৈরি করেন, লো ব্লক, মিড ব্লক কত কিছু কোনো শুনি লাভ এখন। নেই। আমার কাছে মনে হলো আরকি। আসলে বিশেষ করে যে ফ্রন্ট 4 এর কথা যদি আমি বলি এমবাপ্পে, ডেমবেলে এবং অলিসে। অলিসে এবং বার্কোলো ওর নাম বোধহয়। কালকে বারগুলো স্টার্ট হ্যাঁ। করছে। সো হ্যাঁ। এই যে আমি কিছু কম্বিনেশন দেখলাম, ও কালকে ২৫ টা মানে শট নিয়েছে, ১২ টা অন টার্গেট। তার মধ্যে বিগ চান্সেস ছিল প্রায় ৬ টার মতো ২ এরকম টা পোস্টে লেগেছে। পোস্টে লেগেছে যেগুলো। প্রত্যেকটা মুভমেন্ট মানে ইট ওয়াজ মেসমারাইজিং আমার মনে হয় যে সবার দেখার জন্য। স্পেশালি আপনার আ এমবাপ্পে যে সবকিছুর সাথে থাকা এবং এই ত্রায়ো বা এই কোয়ার্টেট একসাথে যে মুভমেন্ট গুলি করে অদ্ভুত। মানে এটা আমরা আগেই আশা করছিলাম যে অ্যাটাকিং আ ট্রায়ো বা যে ৪ জন আছে তাদের রোটেশনাল মুভমেন্ট। কারণ হচ্ছে যে অপোনেন্টকে বিভ্রান্ত করার জন্য একজন আরেকজনের পজিশনে যাওয়া। ইন্টারচেঞ্জ করা হ্যাঁ, যেটা। ইন্টারচেঞ্জ এবং লাইনের আ পকেট গুলাতে যাওয়া যেটাকে আমরা হাফ স্পেস বলি। এই জিনিসগুলি খুবই মারাত্মক এবং আমি কি বলব যে পাসগুলি, ডিফেন্স স্প্লিটিং পাস আপনি 3rd গোলটা দেখেন এমবাপ্পের যেটা ওলিসে আমি বলব যে হি ইস আ ফ্যান্টাস্টিক রিভেলেশন প্লেয়ার। এই ওয়ার্ল্ড কাপে। ফ্যান্টাস্টিক প্লেয়ার। প্রত্যেকটা মুভমেন্টে হি ইস ইনভলভড এবং ওর পাসগুলি দেখার মতো। তো অ্যাসিস্ট না থাকলেও প্রিলিমিনারি অ্যাসিস্টেও সে থাকছে। তারপর যেমন ফার্স্ট গোলটা ডেমবেলেকে কিন্তু পাস ও দেওয়ার পর ডেমবেলে দিয়েছে এমবাপ্পেকে এমবাপ্পের ফিনিশিং তো সেরকম। আমি এমবাপ্পের ফ্রান্স বলছি এই কারণে যে কিছু প্লেয়ার থাকে, ধরেন আর্জেন্টিনা বললে আমরা মেসির আর্জেন্টিনা বলব। নেইমার বাইরে বসে আছে, তারপরে আমরা ব্রাজিল বললে নেইমারের ব্রাজিল বলে ফেলি। রাইট। রোনালদোর পর্তুগাল বলি। এর কিছু প্লেয়ার ওই দলের সিম্বল হয়ে ওঠে, ফেস অফ দ্য টিম হয়ে ওঠে। কিন্তু এই দলে আসলে এমবাপ্পে ডেফিনিটলি বাই ফার আগানো। এবং আপনার যদি কিছু স্ট্যাটস বলি আপনাকে বোঝানোর জন্য, যে এই ওয়ার্ল্ড কাপে ৬ গোল হয়ে গেছে। মেসির সঙ্গে টাইড। গোল্ডেন বুলের একটা কম্পিটিশন চলছে গোল্ডেন বুটের। নকআউটে ১০ গোল। এর আগে হাইয়েস্ট ছিল ৭ গোল। কেউ ৭ গোল বেশি করতে পারে নাই। ২ টা বিশ্বকাপে ৫ বা তার চেয়ে বেশি গোল আর কেউ করতে পারে নাই ইতিহাসে। নকআউটে ৪ বার ২ বার তার চেয়ে বেশি গোল করতে পারে নাই কেউ। ৪ বার সে করে ফেলছে। এবং হি ইস অনলি 27। রাইট, স্কেয়ারি। মানে রাইট। কোথায়, অবশ্যই। কোথায় গিয়ে সে থামবে? মানে হ্যাঁ, একটা ফেনোমেনাল ট্যালেন্ট আরকি। এবং এই বয়সেই কিন্তু 3rd ওয়ার্ল্ড কাপ ওর। 3rd ওয়ার্ল্ড আমরা কাপ। যে ২০১৮ তে ওর কিছু মনে আছে কিনা আপনার আর্জেন্টিনার সাথেই ৪-৩ যেটা জিতলো। হ্যাঁ, তো ওইটাতে একটা সে আপনার গোল করেছিল অন কাউন্টার। ওটার গতিবেগ ছিল তার দৌড়ের
আমার মনে হয় 21-22 কিলোমিটার কিলোমিটার। পার আমার আওয়ার। মনে হয় যে তখন আমরা চিন্তা করছি এ ভবিষ্যতে কি করবে? সো আমরা 3rd ওয়ার্ল্ড কাপে ওকে দেখছি এবং আ ফর সিউর যে ওর মাঝখানে চয়েস অফ ক্লাব এগুলি নিয়ে অনেক গোলমাল কন্ট্রোভার্সি ছিল। হয়েছে। বাট আমি বলব এখানে মেইন ক্রেডিটটা দেশর দিব আমি। দেশম যাই বলি। কারণ আপনি দেখেন ফার্স্ট গোলটা করার পর সে কিন্তু দৌড়ে গেছে কোচের তার দিকে। দিকে গিয়েছে এবং এইটার জন্যই তার মানে দেশও জানে যে কিভাবে সে ফ্লারিশ করবে। তাদের প্যারামিটার এর মধ্যে থাকতে হবে, তার চারপাশে কারা খেলবে। ওই জিনিসগুলি আমার মনে হয় যে ন্যাশনাল টিমে ও যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে ক্লাবে গিয়ে হয়তো পারে নাই বা ক্লাবে হয়তো হয় নাই কিছু একটা। তো এটা আসলে ক্রেডিট কোচদের বা কোচিং স্টাফদের ওদের কথা ভুললে হবে না। প্লাস হচ্ছে আ ফুটবল ফেডারেশনের যারা এদের দায়িত্ব দেয় এবং কিভাবে কারণ আমি এখন যেহেতু একটা ফেডারেশনের সাথে আছি, আমি জানি যে ইটস এ লট অফ ওয়ার্ক। পিছনে কি হয়? অনলি শুধু টিমের কোচ, প্লেয়ার, কোচিং স্টাফ ইস নট এনাফ। এটা পুরো সবার প্রেসিডেন্ট থেকে শুরু করে একদম বটম পর্যন্ত সবার ইনভলভমেন্ট থাকতে হয় এইসব একটা ন্যাশনাল টিমের পিছনে। তো আমি বলব যে কোথায় গিয়ে থামবে আমি I don't know এবং কত বছর পর্যন্ত সে খেলবে সেটাও জানি না। বাট মানে হি ইস সামথিং এক্সেপশনাল আগেই বলেছি এবং আমি এখন ওই যে ওলিসেকে দেখে মাইকেল ওলিসে ওহ মাই গড! মানে কি টাইপের প্লেয়ার! ওয়াও! মানে একদম মুগ্ধ করার মতো এবং কালকে আমি বলব যে ফুটবলে মাঝে, মাঝে হয় না কিছু মানে যেটা হয় সেটা মেনে নিতে হয়। অবশ্যই। কিন্তু অনেক সময় মনে হয় যে এটা আনফেয়ার। হ্যাঁ, কালকে ওলিসের গোল না পাওয়াটা পুরোপুরি আমার কাছে আনফেয়ার মনে হয়েছে এবং ভালো কিছু অ্যাটেম্প্ট ছিল। বাইসাইকেল কিকটা তো এটা বিউটিফুল। মানে ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্যা বেস্ট হুম, গোল হয়ে থাকতো রাইট, সেটা। পোস্টে লাগলো। আ ওলিসে আর দেশমের কথাটা তো তুলে ভালো করেছেন আপনি। সেটা হচ্ছে যে একটা ন্যাশনাল টিমের কোচ ২০১২ সাল থেকে আছেন। ১৪ বছর। একটা ওয়ার্ল্ড কাপের ফাইনাল হেরেছেন, একটা একটা জিতিয়েছেন। জিতেছেন। মানে ইউ হ্যাভ সিন ইট অল। রাইট। ক্যাপ্টেন হিসেবে অ্যাজ এ প্লেয়ার প্লেজে হুম, জিতেছেন। সবকিছু মিলিয়ে যেটা মানে এমবাপ্পে তো এইখানে তার নিজের বাড়ি আসলে। মানে রাইট, যদি কোচের ইটা করে এবং কালকে সম্ভবত তার কোচিং এ ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের ১৭ নম্বর জয়। ওইটাও একটা রেকর্ড। রাইট। সবকিছু মিলিয়ে দেশম যখন খেলতেন উনি ফ্রান্সের ক্যাপ্টেন ছিলেন, সবই ছিলেন। কিন্তু বড় প্লেয়ার হলেই তো ভালো কোচ হয় না। জিদান হয়তো ব্যতিক্রম একটু, বেকেনবাওয়ার হয়তো কিছুটা ব্যতিক্রম। কিন্তু এটা কি আপনি দেশমের মানে কোচিং স্টাইলটাকে হ্যাঁ, কিভাবে মানে ব্যাখ্যা এইটা করেন? হচ্ছে যে আপনি খেলার কথা যখন তুললেন এখানে আমি আর আপনার ছাড়া যারা ওই দেশমের সময়কার খেলা দেখি নাই। অনেকেই দেখে নাই। আমরা দেখেছি, আপনি দেখেছেন, সে ইউরো জিতেছে দেখেছি, ওয়ার্ল্ড কাপ জিতেছে দেখেছি। বাট আমার মনে হয় যে ভালো প্লেয়ার পেপ গার্দিওলার কথা ধরেন যে হি ওয়াজ আ গুড প্লেয়ার বাট হ্যাঁ, বার্সেলোনায় খেলছে। কিন্তু হ্যাঁ, ওই ওই লেভেল হাইটে হয়তো যাইতে যায়নি। পারে নাই এবং আপনার মনে আছে যে ২০০০ এ ইভালুয়েশন অফ দ্য হোল্ডিং মিডফিল্ডার যে আসলো, ওই মোর ক্রিয়েটিভ প্লেমেকার টাইপের হোল্ডিং প্লেয়ার বদলায় তখন আসা শুরু করলো জিলবার্তো সিলভা ওই টাইপের যারা ম্যাকালেলের কথা হ্যাঁ, ইভেন আরেকটু আপনি পরে। যদি হল্যান্ডের ২ জনের কথা ভ্যান বোমেল আর নাইজেল ডি ইয়ং ওহ মাই গড! ওই যে বুকে গিয়ে ওই কিক লাথি মেরে দিচ্ছে মনে আছে আমার আপনার? হল্যান্ডের প্রতি মন উঠে গেছে এরপরে। '২০১০ এ সারা জীবন বললাম যে হ্যাঁ, হল্যান্ড সবসময় পজিটিভ রাইট। ফুটবল খেলে, আন্তর্জাতিক ফুটবল খেলে। এবং ক্রুয়েফ তো এটা নিয়ে খুব বিরক্ত ছিল যে এটা এটা তার কি ফিলোসফি ধরনের না। হ্যাঁ। তো ওই জিনিসগুলি যখন হয় তখন তো পেপ গার্দিওলার খেলা ছেড়ে দিতে হয়েছে। হয়তো অন্য জায়গায় খেলেছে। কিন্তু আমি কেন জানি মনে হয় যে মিডফিল্ডাররা যারা খেলে তাদের কোচিং ব্রেইন সাধারণত ভালো হয়। এইজন্য ভালো হয়। আ আমি খেলতাম এটা আমি বলে ফেললাম। বাট মেইন হচ্ছে যে তো আপনার তাকে তো পুরোটা ভাবতে হবে। মাঠের মাঝখানে কন্ট্রোলটা সে থাকলে করে, সে হ্যাঁ, করে। ইউ হ্যাভ টু অ্যাওয়ার এবং আপনার ভিশন আপনার পিছনেও ২ টা চোখ থাকতে হয় যে আপনি ইউ আর ইন দ্য মিডল অফ দ্য পার্ক। সো সব দিকে দেখার ইয়েটা হুম, হচ্ছে হুম। খুব ইম্পোর্টেন্ট। তো এইজন্য আমি মনে করি যে তাদের হয়তো কোচিং ব্রেইন আমি জানি না এটা আমি বললাম হয়তো কাকতালীয় হতে পারে। বাট being a player and become a coach is totally different thing. কিন্তু you can have some advantages if you play ওই এট দ্যা ধরনের টপ লেভেল হ্যাঁ, ওই অবশ্যই। টপ লেভেলে খেললে হয় কি আপনি কানেক্টিং দ্য ডটস আপনার জন্য হুম, ইজিয়ার। হুম, যে এটার সাথে এটা মিলানো। হুম। আমি প্লেয়ার হিসেবে খেলছি। তাহলে এই প্লেয়ার এখন কি চিন্তা করতেছে? রাইট। ওকে কি স্পেসিফিক কি ওয়ার্ডটা বলবো যেটা ক্লিক করবে? ওই জিনিসগুলো আসলে খুব হুম। ইয়ে করে এবং আপনি দেখেন যে প্লেয়াররা কিন্তু আমরা ম্যাচ ডে তে তো আসলে কোচরা বাইরের থেকে হাফ টাইম টকটা এবং এই ওয়ার্ল্ড কাপে অনেকে বলতেছে এটা যে হাইড্রেশন ব্রেক। হ্যাঁ, এটা মানে কি বলে এটাকে রিদম নষ্ট করছে। হুম। বাট এইটা কোচদের জন্য অনেক একটা মানে অ্যাডভান্টেজ আছে। সাফল্য। কারণ আমার কাছে দৃশ্য আছে যে আপনার ইংল্যান্ডের সাথে কার খেলা ছিল এটা? ক্রোয়েশিয়ার। হ্যারি কেন আপনার ওই বায়ার্ন মিউনিখে যা করছে, সে এসে সেন্টার ব্যাকদের কাছ থেকে বল নিচ্ছে।
মানে একটা ব্লকেরও নিচে আরেকটা ব্লকেরও নিচে। তো ওকে কেউ ট্রেস করতে পারতেছে না। যে হাইড্রেশন ব্রেকের পরের দৃশ্যই দেখা গেল ওর সাথে একটা প্লেয়ার লাগানো হয়েছে। ওই সময় কোচ তাকে পয়েন্ট আউট রাইট। করেছে। তো এইটা মানে ওই ম্যাচ ডেতে আমাদের এইটুক ছাড়া তো আর সময় নেই। আপনার হাফ টাইমে হয়তো ৩ মিনিট কথা বলবেন। ১৫ মিনিটের হাফ টাইম। বাট ইউ হ্যাভ টু সিচুয়েশন চেঞ্জ হয় কত only 45 মিনিট। 3 মিনিটস আপনি পাবেন তো প্লেয়ারদের আমি ডিস্টার্ব তো করার। আপনাকে বলি যে আমার খুবই বিরক্ত লাগে। আমার কাছে মনে হয় যে এটা হাইড্রেশন ব্রেক কোচের হুম। পয়েন্ট অফ ভিউ তে ঠিক আছে। বিজ্ঞাপন পয়েন্ট অফ ভিউ থেকে তো অবশ্যই ঠিক আছে। করা তো হয়েছে ওই কারণে। কারণ বিশেষ করে আমি যে ধরেন ব্রাজিল, স্পেন একটু বড় দলগুলোর ক্ষেত্রেই বলবো বা একটু কিছু যে দলগুলো একটু মানে কি বলে যে একটু তাদের রিদম আসতে সময় লাগে। থাকে না? ব্রাজিল যখন তো আমরা টপ সময়ে দেখছি। রাইট, খেলতে আস্তে মনে ক্রেসেন্ডোর মধ্যে একটু উপরে উঠতেছে। রাইট, ওই রিদমটা ব্রেক হয়ে যায়। রাইট। এবং ওইটা আমার যেই হাইড্রেশন ব্রেকটা দেখায় আমার একটা মানে বিরক্তি লাগে। মানে খুবই বিরক্তি লাগে। এখন আপনার একটা অন্য স্পেশালি পয়েন্ট আপনি যদি হাঁটতে থাকেন বা মানে না হয় না? আমি দলের পয়েন্ট না, থেকে না, বলছি না। দল না, আপনি দর্শকের দর্শকের পয়েন্ট অফ পয়েন্ট ভিউ তে থেকে রাইট। বলতেছি। ঠিক কিন্তু আছে। এটা মারুফুল হক কোচ আপনার ভালো বন্ধু মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। ও দেখলাম মানে কোচরা দেখলাম এটা সাপোর্ট করছে না, না, সবাই। এটা তো কোচদের জন্য একটা কি মূল্যবান বা কিন্তু আপনার টিম যদি টপে থাকে দেখা যায় আপনার টিম মানে মাত্র এটাকে আমরা বলি মোমেন্টাম দাদা। যে রাইট মোমেন্টাম। আপনার মোমেন্টাম অফ দ্য গেম বলতে আমরা বুঝি হচ্ছে যে যা প্ল্যান করেছি পুরো সপ্তাহ অ্যাকর্ডিং টু প্ল্যান ইট ইজ হ্যাপেনিং। সেটা হচ্ছে মোমেন্টাম। তো এটা আপনার ব্রেক করার জন্য অপোনেন্ট কোচ কিন্তু সবসময় চেষ্টা করবে। খেলা স্লো করে দিতে হ্যাঁ, যায় তো করতে ওইটা চায়। হয়তো আপনার ফিফায় নিয়ম করে দিচ্ছে যে খেলা হয়তো ব্রেক করা যায়। আচ্ছা আমরা যদি স্পেসিফিক আসি যে এই ফ্রান্সকে রুখবে কে? এই প্রশ্নটার মধ্যে একটা আছে যে এই ফ্রান্স এখন ওভারওয়েলমিংলি ফেভারিট। মানে এটা নিরপেক্ষ জায়গা থেকে। রাইট। বাংলাদেশে রাস্তাতে এই কথা বলা নিরাপদ না। না, বাংলাদেশ, ব্রাজিল মোটেও আর না। আর্জেন্টিনার বাইরে তো খুব একটা প্রশ্নই আসে ফুটবল না। খেলা হয় না। এই ২ টা দলই হয় আর্জেন্টিনা জিতবে না ব্রাজিল জিতবে। রাইট। কিন্তু অন ফর্ম এবং এই ওয়ার্ল্ড কাপে এই করলে তাহলে আমরা যদি দেখি আরেকটা ইন্টারেস্টিং জিনিস, নেদারল্যান্ডস হয়তো খুব ভালো খেলে নাই। আমি বলব যে রাইট। ইয়ের ম্যাচটা বাদে। ওই যে সুইডেনের ম্যাচটা সুইডেনের বাদে। ম্যাচ। প্যারাগুয়ের খেলাই খেলেছে। রাইট, তো এটা ভাঙতে পারাই তো কাজ। যেটা আপনি রাইট। বলছিলেন যে হুম। ওলিসে, এমবাপ্পে, দেমবেলে রাইট, যারা রাইট। ইন্টারচেঞ্জ করছে ওইটা এখানে আরেকটা জিনিস আমি যোগ করব সেটা হলো যে আমরা তো ব্রেক ভাঙার চেষ্টা করছি। বাট ইফ ইউ লুজ দ্য বল কাউন্টার অ্যাটাক আসবে। তো রেস ডিফেন্স ফ্রান্সের হচ্ছে বেস্ট আমি এই পর্যন্ত যা দেখেছি। দারুণ ডিফেন্ডিং করে যখন কাউন্টার অ্যাটাকে আসে অপোনেন্ট টিম। তো এইজন্য কুন্ডে, সালিবা যারা খেলতেছে, উপেমেকানো এইটা হচ্ছে যে একটা চ্যাম্পিয়ন টিমের লক্ষণ যে একটা ব্যালেন্স থাকা টিমের মধ্যে। ইন অ্যাটাক অ্যান্ড ইন ডিফেন্স। যে ব্যালেন্সটা আপনাকে টিমটাকে অন্য উচ্চতায় নেয় এবং অবশ্যই আমি বলব দেশর এতদিন ধরে এই টিমের সাথে থাকা। তার কোচিং স্টাফ কিন্তু একই। আপনি দেখছেন হ্যাঁ, কিনা কালকে অ্যাসিস্ট্যান্ট কোচটা পুরা ফ্যামিলির মতো পুরা এটা। ওর তো বহুদিন কাজ করার ফসল হচ্ছে এটা এবং দে আইডেন্টিফাইড দিস ইয়াং প্লেয়ার্স যে ওলিসে কিংবা আপনার এমবাপ্পে তো আগেই। অন্যান্য যারা আসতেছে তাদেরকে ওরা ওই পিক করতেছে ফর দ্য রাইট রিজনস। এইজন্য কিন্তু টিমটার আমার মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে সবাই স্পেনকে নিয়ে কিন্তু আমরা চিন্তা বিরাট একটা করছিলাম। আশা ছিল সবার। এখনো হয়তো স্পেন ফিরে আসবে আমরা জানি হ্যাঁ, না। হু নোস? বাট কথা হলো যে ফ্রান্সকে আমরা মানে আমার ইয়ে ছিল যে ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল একটু পরের দিকে। ব্রাজিল, জার্মানি নামের কারণে নামের কারণে রাখতে হ্যাঁ। হয়। বাট নেদারল্যান্ডস হ্যাঁ, হয়তো। তো এখন হচ্ছে যে আমরা তো চাই যে সেমিফাইনাল একটা হবে হয়তো যদি সব ঠিক থাকে ব্রাজিল, আর্জেন্টিনা। আর্জেন্টিনা। এদিক থেকে ফ্রান্স, স্পেন। স্পেন, ফ্রান্স। হ্যাঁ। তো এই জিনিসটা হচ্ছে ১ম থেকে আমাদের চিন্তা। তো ওইটা যদি সত্যি ঘটে তাহলে অবশ্যই ভালো এবং ফ্রান্স যা দেখাচ্ছে স্পেন বা স্পেন যদি অতদূর আসে, তো ফ্রান্সের ইয়েটা এখনই হয়তো আমরা মন্তব্য করব না। কারণ এখানে আরেকটা ইম্পোর্টেন্ট হচ্ছে স্কোয়াড রোটেশন। যেমন আর্জেন্টিনা আপনি সুযোগটা ভালো পেয়েছে। ওই জর্ডান ১০ টা প্লেয়ার চেঞ্জ করতে পেরেছে। ইভেন মেসিকেও তারা রেস্ট দিয়েছে। তো ফ্রান্স কতটুক পারবে? তার ডেপথ আর্জেন্টিনা এত করে। নরওয়ে করছে ১০ টা চেঞ্জ। আচ্ছা ঠিক আছে। আর্জেন্টিনা বেশ কয়েকজন হ্যাঁ, মেসি সহ কয়েকজন। হ্যাঁ। ওকে। সো আমি বলব যে ফ্রান্সের আবার ওই ডেপথটা আছে। কালকে বেঞ্চ খুব মজা লাগলো যখন ওলিসে আর এমবাপ্পেকে একসঙ্গে তুলে নেওয়া হলো। রাইট, তা আমি খেলা দেখছিলাম আমার ছেলের সঙ্গে মানে যে অনেক রেস্ট পাইল। আসলে তো তখন খেলা বাকি ছিল ১০ মিনিট। ১০ মিনিটও হয়তো একটা ব্যাপার। যদিও মনে হচ্ছিল যে ধরেন এই ওয়ার্ল্ড কাপে তো শুরু থেকেই প্যারালাল ২ টা খেলা চলছে। রাইট। যে একটা ওয়ার্ল্ড কাপ কে জিতবে আর একটা হচ্ছে মেসি, মেসি এমবাপ্পে কে জিতবে। রাইট। আপনি এখন ওভার সমান। এখন এই এই ওয়ার্ল্ড কাপের সমান ওভারঅল যে রেকর্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ কাপে হিস্ট্রিতে মাত্র ১ গোল পিছনে রাইট, এবং কালকে এটা ছুঁয়ে ফেলা খুবই সম্ভব ছিল, পেরিয়ে যাওয়া সম্ভব ছিল। রাইট। একটা কিন্তু পোস্টে তাকে লেগেছে, উঠিয়ে নিয়েছে। উঠিয়ে নিয়েছে বা এর আগে একটা পোস্টে লেগেছে হ্যাঁ, এবং সবকিছু মিলিয়ে যেটা ফ্রান্সের যে পথের কথা যদি আমরা বলি যে নেদারল্যান্ডস এর বদলে তারা পাচ্ছে এখন রাউন্ড 16 প্যারাগুয়ে। হুম, তো
তো আমার ধারণা প্যারাগুয়ের মতোই খেলছে। ওইটাই খেলবে হয়তো। কিন্তু অন এনি ডে ফ্রান্স উড প্রেফার প্যারাগুয়ে ইনস্টিড অফ নেদারল্যান্ডস রাইট। হিস্ট্রির জন্য। জি, তো এরপরে আসবে কানাডা অথবা মরক্কো। মরক্কো দুর্দান্ত খেলছে। মানে রাইট। মরক্কো যে আপনার ইয়ের সঙ্গে জিতলো, মরক্কো তো নেদারল্যান্ডসকে হারাইলো। হুম। সরি প্যারাগুয়ে তো ইয়ের সাথে হারলো। মরক্কো নেদারল্যান্ডসে প্যারাগুয়ে হারাইলো টাইব্রেকার দিয়েছিল। জার্মানিকে। রাইট, মরক্কো হারাইলো নেদারল্যান্ডসকে। নেদারল্যান্ডস। প্যারাগুয়েরটা আমি হয়তো বলব যে জার্মানি সেকেন্ড হাফে ওরা বড় দল বলে হয়তো বেশি আত্মসমালোচনা করছে। রাইট। এত পচা খেলে নাই। না, কিন্তু মরক্কো একদম প্রাপ্য আমি মনে করি ওদের জয়টা। না এত অবশ্যই। ভালো খেলছে। তো ফ্রান্সের পথটা হচ্ছে আপনার প্যারাগুয়ে, দেন কানাডা যদি কোনো বিস্ময় না ঘটে হুম। মরক্কো। তারপরে আপনি যেটা বলছেন যে ওইদিকে যদি স্পেন আসে। স্পেন ওদিক থেকে তে যদি আসে। সেদিকে পথটা চিন্তা করলে একটা কোচের একটা কথা বলে আমি একটু বেশি কথা বলে ফেলতেছি না, না, না। প্রসঙ্গে। সেটা হলো এটা তো আড্ডা না দিচ্ছি। আড্ডা দিচ্ছি কিন্তু দর্শকেরা বলবে যে গ্যাস ডেকে নিয়ে এসে হোস্ট বেশি কথা বলে না, কেন? না, না। সেটা হলো আরেকটা কথা বলে কোচরা খুবই বলে এটা যে মানে আমরাও বলি অনেক সময় যে বেশি আগে পিকে উঠে যাওয়া কিনা। হুম। একটা পয়েন্ট আউট খুব ভালো করেছেন আপনি যে দেমবেলে, এমবাপ্পে, ওলিসে এদের চোখ ধাঁধিয়ে দেওয়াতে আমরা পিছনের লোকগুলাকে ভুলে যাই। রাইট, চুয়ামিনি কি করছে? রাইট। চুয়ামেনি, আপনার এই কোনে কি করছে? হ্যাঁ, এই সালিবা কি করছে? রাবিও কি করছে? রেবিও কি করছে? হুম। এটার সঙ্গে কি ওইটাও বোধহয় ফ্রান্সের মনে রাখতে হবে যে এখন তো কোন দল তার ইচ্ছে করে খারাপ খেলবে না। না। নকআউট আরো। হুম। মানে বলি না আমরা যে একটু আগে পিকে উঠে যাওয়া। কিন্তু ফ্রান্স তো আসলে এরকম অনেকদিন ধরেই খেলছে কনসিস্টেন্টলি। রাইট। না মেইন হচ্ছে যে টিম কেমিস্ট্রিটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট। আমরা সবসময় এটা নিয়ে বলি। বাট টিম কেমিস্ট্রিটা আপনার ক্লিক করা বা কাজে আসা এটা হচ্ছে ভেরি ডিফিকাল্ট। এটা হচ্ছে যে আপনার যেকোনো একটা প্লেয়ার হঠাৎ চিন্তা করলো ঐদিন তার মন ভালো নেই। তার একটু অন্য কোনো সমস্যা। ঐদিন ক্লিক করল না সে। তখন ওই কেমিস্ট্রির মধ্যে প্রবলেম চলে আসে। রাইট। এইজন্য ওর বদলে কে নামলে আগে কাভার দিতে পারবে এইজন্য বেঞ্চটা কিন্তু ভেরি ফ্রান্সের ইম্পোর্টেন্ট। ভালো। ফ্রান্সের বেঞ্চটা ভালো এবং যারা টপ করবে তাদের সবার বেঞ্চই মোটামুটি ভালো। আমি যতটুক মনে করি। বাট এখানে মানে মেইন হচ্ছে যে আপনি যেটা বলছেন যে স্পেন এখনো যেভাবে সবাই স্পেনকে করেছে হয়তো ওইভাবে এখনো দেখাতে পারেনি। বাট এটা হচ্ছে যে অনেক সময় নিঃশব্দে সে কাজ করতে পারে। রাইট। দেখা গেল আর্জেন্টিনা গত ওয়ার্ল্ড কাপে কি করল? ফার্স্ট ম্যাচেই হেরে গেল। প্রতি ম্যাচই নকআউট ছিল। হ্যাঁ, তো ঐজন্য স্পেনকেও আমরা রুল আউট করব না। হুম, স্পেন হুম। ইউরোতে যা খেলেছে ইট ওয়াজ সো মানে টিম অ্যাজ এ টিম তারা যেভাবে খেলেছে ইয়াং প্লেয়ারদের নিয়ে ফ্রান্সের মতোই। হ্যাঁ, ২ পাশে ২ ইয়াংস্টার নিকো উইলিয়ামস হয়তো একটু বেশি। বাট ইয়ামাল ওরা যে এই ইয়ামাল বয়সে তো এখনো তার মানে খেলাটা রাইট, দেখা একদিন তো খেলবে। রাইট। হ্যাঁ, তো ওই ইয়েটারও ইনজুরি থেকে উঠেছে। ওইটা একটা সমস্যা হ্যাঁ। ছিল। যেমন জার্মানির সমস্যা ছিল মুসিয়ালার ইনজুরি থেকে ওঠা। ও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে সে ইনজুরি হয়। তো ওইটা যাচ্ছিল না এবং ফ্লোরিয়ান ভার্টজ ও আর হতেছিল এসিএল না। ইনজুরি বোধহয় রাইট। খুবই কঠিন মনে না, হয়। হ্যাঁ কঠিন। ACL 9 মান্থ লাগে। মানে এট লিস্ট অপারেশন করলে ঠিকমতো সার্জারি করলে। তো যাই হোক, আমার মনে হয় যে গতবারের ওয়ার্ল্ড কাপটা আমি বলব যে ফাইনাল যেটা হয়েছিল, ওইটাই কিন্তু পুরা ওয়ার্ল্ড কাপটাকে ইন এ নাটশেল প্রমাণ করেছিল যে কি ধরনের ওয়ার্ল্ড কাপটা গিয়েছে। তো এইবারও ওইদিকেই কিছুটা যাচ্ছে। অলরেডি ২ টা বিগ নেমস বা আমরা নাম বলি যেহেতু ওদের পাস্ট ইয়ের জন্য ওরা চলে গেল। তো ওই জিনিসগুলিতে প্রমাণ করে এবং আপনি বলছিলেন যে শোর আগে যে আমরা ভাবছিলাম এতগুলি দেশ হ্যাঁ, খুব একতরফা স্কোর ম্যাচ লাইন হবে বোধহয়। একতরফা হবে। বাট সেরকম দেখা যায়নি। ইনফেক্ট আপনার আমি টিটু একটা লিখেছিলামও যে বড় দলগুলোর জন্য বোধহয় সুবিধাই হলো যে গ্রুপ ম্যাচের ৩ টা ম্যাচে একটা ভালো ওয়ার্ম আপ এর সুযোগ পাওয়া গেল। কিন্তু জিনিসটা হয় নাই। মানে আপনি যদি জার্মানি, কুরাসাও বাদ দেন, হুম, মানে কোন ম্যাচ কেপ ভার্দের কথা তো বলতেই হবে। কেপ ম্যাচ ভার্দে তো একটা রীতিমতো বিস্ময় ওয়ার্ল্ড বিস্ময়। কাপে। এবং কোন ম্যাচই মনে হয় না যে মিস ম্যাচ, একদম মিস ম্যাচ এটা কি খেলা হচ্ছে। আপনার ইনফেক্ট ৪ টা টিম হাই প্রেসিং করে। এই ওয়ার্ল্ড কাপের শুরুতে দেখা গিয়েছে আফটার 2 ম্যাচেস। কানাডা, USA, কাবো ভার্দে অ্যান্ড স্পেন। নামগুলা কি? বাকি ৩ টার সঙ্গে কেপ ভার্দের নাম বলতে এবং হচ্ছে। কেপ ভার্দি ওই স্পেনের সাথে করে নাই। বাট পরের ম্যাচে তারা ওইভাবে করেছে যে হাই প্রেস উরুগুয়ের সাথে। তো আমার কথা হলো যে এবং উরুগুয়ের সাথে গোলও কিন্তু পাইছে ওইভাবে। হ্যাঁ, আপনার হ্যাঁ, মনে আছে হ্যাঁ, কিনা? হ্যাঁ, একদম, গোলকিপার একদম। বের হয়ে আসলো। হ্যাঁ। তো এই জিনিসগুলি আসলে আমাদের জন্য আসলে একটা বেঞ্চমার্ক বলা যায় যে ওয়ার্ল্ড কাপ যেমন আমাদের বেঞ্চমার্ক, তারপরে এই ধরনের নেশন গুলো এসে ভালো করাটাও এটা আসলে এটা মানে ৪৮ ওয়ার্ল্ড কাপ তো একটা বড় বিতর্কিত বিষয়। হ্যাঁ, কিন্তু এটা সত্যিকার অর্থে ইনফান্তিনো লোকটাকে খুব একটা আমার পছন্দ না। না মানে সেপ ব্ল্যাটার যখন সেক্রেটারি ছিলেন, হ্যাঁ, তখন এই ব্রায়ান গ্ল্যানভিল নামে একজন ফুটবলের বিখ্যাত হ্যাঁ, লেখক। গ্র্যান্ড আমি চিনি। আপনি তো চেনার কথা। বিখ্যাত ফুটবল লেখক। আমি ভুলে গেছিলাম যে টিটোর না, ইয়ে। না। তো
তার একটা অমর কথা আছে, সে বলছে সেভ ইন এভরি মর্নিং সেভ ব্ল্যাটার হ্যাভ 100 আইডিয়াস অ্যান্ড 101 অফ দেম আর ব্যাড। 100টা আইডিয়া আসে, 101টা তার মধ্যে খারাপ। এইটা দাদা অনেকে জানে না। সেপ ব্ল্যাটার কিন্তু একসময় ফিফার টেকনিক্যাল ডিরেক্টর ছিল। রাইট, ওইখান থেকে সেক্রেটারি, ওইখান থেকে প্রেসিডেন্ট। রাইট। ওই পদ। সো সবাই মানে তোমার কি সেই সরি, আমি ওকে না না তুমি করে বলো। আমি ব্যক্তি জীবনে ওকে তুমি করে বলি চলে আসছে, এটা কোনো ফর্মাল সমস্যা অনুষ্ঠান, নেই। আপনি থাকুন। এই সেভ লেটার কোথা থেকে কোথায় গেছে, এর মধ্যে কি কোনো আমরা ইঙ্গিত খুঁজে নিব যে বিএফএফ এর টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটো? এটা হচ্ছে যে ইউ আর আ প্রোডাক্ট অফ ইউর এনভায়রনমেন্ট। আপনি যেখানে বড় হবেন, যেভাবে চলবেন, আপনার ফ্যামিলি কি ওইভাবেই তো আপনার স্বভাব গড়ে উঠবে। তো এটা বললেও আমরা ইউরোপিয়ান এনভায়রনমেন্ট তো আমরা বড় হই, আমরা সেটা হইতে দিব না, আমরা এটা হইতে দিব না, এই তো। আচ্ছা, আমরা যদি একটু সামনের দিকে তাকাই, মানে আমি ফ্রান্স নিয়ে কথা বলতে গেলে, সত্যি কথা বললে আমি যদি বলি, এটা তো বাংলাদেশে হচ্ছে কি, ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে যদি কথা বলেন প্রবলেম, অন্য 50% লোক আপনার এগেইনস্টে চলে যাচ্ছে। ফ্রান্স টান্স নিয়ে মন খুলে কথা বলা যায়, এর মধ্যে ঠিক আছে বলুক। ওরা ওই থার্ড টিম নিয়ে মানে এই ওয়ার্ল্ড কাপে মেসি যখন খেলতে নামবে, তো ডেফিনেটলি আমি লুক ফরওয়ার্ড। নেইমার এই যে ওই দিন একটু নামছে, আমি একটু সোজা হয়ে বসছি। এর বাইরে যদি একটা টিম বলে যে আমি আজকে এই দলের খেলা আছে, এটা ফ্রান্স। এই যে তাদের ইন্টারচেঞ্জ, এই যে সেটা রোটেশন, ফ্লুইডিটি আনবিলিভেবল। তো এটা নিয়ে বলতে গেলে এই জন্য আমার কথা শেষ হবে না, আমি যেহেতু বেশি কথা বলতেছি আপনাকে হয়তো। আমরা যদি একটু সামনে তাকাই, মানে ইমিডিয়েট সামনে, কালকে পর্তুগাল ক্রোয়েশিয়া আছে, ওটা আমি যাবো না, ওটা কালকের অনুষ্ঠানের জন্য রেখে দিছি। মদ্রিজ বা রোনালদো একজনের বিদায় হবে, এটা এন্ড অফ এরা। আজকে রাতে ইংল্যান্ডের খেলা, ডিআর কঙ্গো। ইংল্যান্ড মানেই তো হাইপ, কামিং হোম। মানে ক্রোয়েশিয়ার সঙ্গে জিতলো তো কামিং হোম হয়ে গেল, পরের ম্যাচে আবার গোয়িং হোম হয়ে গেল। এখন ইংল্যান্ড ডিআর কঙ্গো তো আসলে এটা এক্সপেক্টেড যে ইংল্যান্ড জিতবে নাকি? না না, অবশ্যই এটা তো এক্সপেক্ট করতেই পারে। এখন কথা হচ্ছে যে টুকল নিজেই প্রেস কনফারেন্সে বলেছে মানে ওরা কিভাবে খেলে। অনেকটা আপনার ডিআর কঙ্গো স্ট্রং ডিফেন্ডিং করবে, ব্লক তৈরি করবে। ওরা 5-3-2 এভাবে খেলে, আবার 5-4-1 করে ফেলে। তো ওরা আবার কাউন্টার অ্যাটাকেও বেশ ভালো এবং ফিজিক্যালিটির অ্যাডভান্টেজটা নেয়, এবং সেট পিস দে উইল বি মানে থ্রেট। তো ওইটা হচ্ছে ইংল্যান্ড কিভাবে সামাল দেয়। বাট ইংল্যান্ড দে হ্যাভ দোজ প্লেয়ার যারা, আমি বলবো বেলিংহামের বক্স টু বক্স যাওয়াটা এবং বক্সে গিয়ে স্কোরিং ইয়েতে গিয়ে অ্যাপিয়ার করা, স্কোরিং চান্সেস ক্রিয়েট করা, এই জিনিসটা দরকার হবে। আর কেইন তো আছেই। তো ওই হিসাব করলে আমি বলি ইংল্যান্ড টিমটাও বেশ, টুকলের আমার সবচেয়ে ভালো লেগেছে যখন 26 জনের দল ঘোষণার সময় একটা ইউটিউবে আমি ওর প্রেস কনফারেন্স দেখছিলাম। এত সুন্দরভাবে এক্সপ্লেইন করছে, যাদেরকে বাদ দিয়ে বড় বড় নাম, বিগ কল, এবং সে ওদেরকে নিজে ফোন করে বলছে যে ওরা ফোন করেছে, কেউ খুশি হয়েছে, কেউ খুশি হয়নি, হুইচ ইজ ভেরি নরমাল। তো ওই জিনিসগুলি সে যে মানে আমার কথা হচ্ছে, আপনি লোক হিসেবে বা লিডার হিসাবে ইফ ইউর মানে আপনার কথা বলাটা যদি ক্লিয়ার এবং প্রিসাইজ হয়, কমিউনিকেশন স্কিলটা, দেন এভরিথিং মানে ইজিয়ার। তো ওই জিনিসগুলো হচ্ছে যে আমি মনে করি যে ইংল্যান্ড এখন তারপরেও চ্যালেঞ্জ অবশ্যই দিবে নকআউট ম্যাচের। এবং আমরা একটা জিনিস মনে থেকে মাঝে মধ্যে হারিয়ে যায়, টাই ব্রেকারের ব্যাপারটা। আমরা বলি লাকের কথা, ইটস নট এ লাক, ইটস অ্যাবাউট ডুইং প্রপার ট্রেনিং, অ্যাবাউট টেকিং পেনাল্টিজ এবং সেভিং পেনাল্টিজ। তো ওই জিনিসগুলি আমার মনে হয় যে ইন প্লে আসতে পারে মানে যে কোনো সময়। তো ওই জিনিসের প্র্যাকটিসটা আমরা নকআউটের সময় অবশ্যই করি। তো আমরা বলছি না যে ইংল্যান্ডের নিতে হবে, বাট হইতে পারে। যেমন আপনার বেলজিয়ামের খেলা আছে সেনেগালের সাথে, এইটা তো একদম সমানে সমানে খেলা মনে হচ্ছে আমার কাছে। তো ওইখানেও এক্সট্রা টাইম হতে পারে, হু নোজ। তো ওই জিনিসগুলো, বাট ইংল্যান্ড শুড গো থ্রু আমার মনে হয় যে ডিআর কঙ্গোর সাথে। আর বেলজিয়াম probably played their best match last match, yes, যেটা 5-1 জিতলো আপনার নিউজিল্যান্ডের সাথে। ঠিক আছে, নিউজিল্যান্ড বড় দল না, তারপরে ওই যে বেলজিয়ামের যে এটা কিটা হবে ডি ব্রুইনা, ওই যে দুই লাইনের মাঝখানে থেকে যে খেলে, ওকে যদি ওইভাবে চেক করতে না পারে সেনেগাল, আর সেনেগালের আবার হচ্ছে যে কাউন্টার অ্যাটাকে বিধ্বংসী তারা, দুই ওয়াইড স্পেসটা ইউজ করে। তো ওইটাও তাদের জন্য ইয়ে থাকবে। এবং প্রত্যেকটা দল হয় কি, আপনার এই পর্যায়ে এসে একটা দল আরেকটা দলের মানে ট্রাই টু ফাইন্ড আউট এনিথিং এন্ড এভরিথিং। অনেকটা আপনার কোন একটা স্পাইদের মতো, হ্যাঁ, স্পাই প্লাস হচ্ছে যে আপনার কমন বার্গলার্স আছে না, যারা শীতের চোর, তারা কি করে, কোন ছিদ্র দিয়ে ঢুকবো, হ্যাঁ, এবং কোন দিক দিয়ে আপনার স্কেপ রাউট, কোন দিকে পালাবো, কারণ এটা তো ধরা পড়লে তো সমস্যা। তো ওই জন্য মানে এখন হয়তো ইংল্যান্ড জিজ্ঞেস করতেছে যে
ওরা কিভাবে জিততে চায় ম্যাচটা, ওদের কি প্ল্যান হতে পারে, সেটা নেগেট করবো হ্যাঁ কিভাবে? নেগেট করবো কিভাবে, এবং আমি কি প্ল্যান করতেছি, কিভাবে আমি জিততে চাই, কিভাবে ওদের সাথে জিতবো। তো ওই সবকিছুর কোশ্চেন গুলির উত্তর পেলে তারপরে তারা বলতে পারে ইয়েস উই আর রেডি ফর দ্য ম্যাচ। এই জিনিসগুলি থাকবে। কালকে সকালবেলায় ৬টায় ম্যাচ। কালকে আমাদের প্রোগ্রাম হবে কালকে সন্ধ্যা ৬টায় আবার। কাজেই ওই ম্যাচটা নিয়ে একটু কথা বলে ফেলতে পারি। এমনিতে তো ইউএসএ কখনই ফুটবলের বড় পাওয়ার না। না, কিন্তু ইন্টারেস্টিংলি বিশ্বকাপ হিস্ট্রি কিন্তু তাদের অনেক পুরনো। রাইট। এই ১৯৩০ সালেও 90 তারা ছিল। ওটা আমার মনে নাই। 94 টা হ্যাঁ, আমরা মনে আছে খুব। আর ৫০ এ তো হারাইয়া দিল আপনার। ৫০ ইয়েকে, এতে ইংল্যান্ডকে। ইংল্যান্ডকে, এবং রাইট। ইংল্যান্ডকে ১-০ হারালো। হ্যাঁ, সেই হ্যাঁ। রিপোর্ট যখন ইংল্যান্ডের পত্রিকায় আসছে, গল্প হয়তো ওরা বিশ্বাস করে নাই না, স্পোর্টস এডিটর চেঞ্জ করে দিচ্ছে। যে বলছে যে ইংল্যান্ড ১১ ওদের ০ হবে। রাইট। এই ঘটনাটা কেমনে জানি। আমেরিকা কিভাবে ইংল্যান্ডকে হারায়? আর হারানোর কথা। ইংল্যান্ড তো কি আত্মঅহংকার হ্যাঁ, তখন। তারা তো রাইট। ৫০ এর আগে ওয়ার্ল্ড কাপেই যায়নি। নাই। তারা ওয়ার্ল্ড কাপেই গেছে প্রথম ৫০ প্রথম এ। ৫০। ফুটবল ওরা খেলুক গা। হ্যাঁ, ফুটবল তো আমাদের খেলা। আমাদের খেলা। তো সেই আমেরিকা এবার কিন্তু যথেষ্ট ভালো খেলছে। রাইট, বসনিয়ার সঙ্গে খেলা রাইট। এবং হোম টিম। এখানে প্রবাবলি দে আর এক্সপেক্টেড টু গো থ্রু। অফ কোর্স। এবং বললাম যে হাই প্রেসিং মানে ৪ টা দলের নাম ৪ টা বললেন দলের আপনি। মধ্যে ইউএসএ ওয়ান অফ দেম। পচেটিনো অ্যাকচুয়ালি আমি একটা ওয়ার্ল্ড কাপের শুরুতে কেউ একজন বলছিল আরকি যে পচেটিনো 5 ব্যাক নিয়ে ডিফেন্ডিং করে এই সেই। তো জি, হ্যাঁ, তো আমার মনে আছে যে আমি বলছিলাম যে পচেটিনো তো আমি দেখছি টটেনহাম বা হুম, হুম, স্পার্সে হুম, হুম। এই ইয়ের মতো সনের মতো একটা উইঙ্গার তৈরি করে দিয়ে গেছে এবং পিএসজি তে কাজ করেছে। যাই হোক, আমি যেটা বলছি যে ওদের টিমের হাই প্রেসিং প্লাস হচ্ছে ইউএসএ এর এবং কানাডার তাদের আ রেস্ট ডিফেন্সটা খুব ভালো। কারণ ওরা একটু হাই আপ খেলে তো। এজন্য আপনার নেগেট উইথ দ্য কাউন্টার অ্যাটাকস আপনি যে আগে সব আগে আটকে দিতে পারতেছে। হ্যাঁ, মানে এটার প্রিপারেশন থাকে। although they are in attack এবং ওদের মুভমেন্ট গুলিও খুব ভালো। আমার কাছে ভালো লাগছে। তো বসনিয়া থ্রেট তো জেকো এখনো খেলছে। হুম। ও ও এই বিশ্বকাপে ওর কি কিন্তু 41 বা হ্যাঁ, 42 হ্যাঁ। এরকম কিছু বোধহয়। আমার ধারণা ৬০-৭০। না, একটা ইন্টারেস্ট এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু মানে এ বয়স্ক হ্যাঁ, প্লেয়ারদের এবং আপনি কোচ হ্যাঁ, হিসেবে এটাই মনে করি ফুটবল একটা বড় শিক্ষা আরকি। হইতে পারে। বড় একটা টার্নিং পয়েন্ট যে রাইট। 35-36 এ আমি It শেষ doesn't ভাববো এটা না। আমাদের রোনা দেশে যেটা হইতো। রাইট। রোনালদো বলেন, তারপরে মেসি বলেন, আপনি জেকোর কথা বললেন। মানে তো সিম্পলি রিভিলেশন। মদ্রিচ। আমি তো 33, 34 এর মধ্যে খেলা ছেড়ে আমি দিছি। বুঝতে পারতেছিলাম যে আপনার ব্যক্তিগত একটা দুঃখের ব্যাপার এখানে আসবে। ৩০ পার হওয়ার পরেই তো বুড়া। হ্যাঁ, বুড়া প্লেয়ার চলে আমাদের না। দেশে বুড়া প্লেয়ার হইতো চলে না। আরকি ওরকম হ্যাঁ, আমাদের সময়। কারণ একটা পজিশনে তো ৫-৬ জন কম্পিট করত। আরেকজন তখন তো ধাক্কাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা ছিল। বাট এটা আপনি ঠিক বলছেন যে এই বয়সেও আপনার রোনালদো হয়তো অত বেশি না মেসির মতো। বাট তারপরে তাদের বয়সের ডিফারেন্স হচ্ছে ৩ বছর। বাট এই বয়সে যে তারা খেলছে এবং মেসি তো আসলে অন্য জিনিস। ওইটা আমি একদিন ব্যাখ্যাতীত। ব্যাখ্যা ব্যাখ্যা করা আমি যায় না। আমি একদিন এক্সপ্লেইন করছিলাম যে মেসিকে পুরোপুরি ফ্লারিশ করার জন্য আর্জেন্টিনার প্লেয়াররা কি করছে? তো কে কোথায় যাচ্ছে এটা স্কালোনির প্ল্যান এবং স্কালোনি আপনি জানেন সাম্পাওলির সাথে ছিল। পাবলো আইমার ছিল। তো ওর মধ্যে এই যে সেবাস্টিয়ান বেকেচেসে না? ব্যাকাচেছে। বেকাচেসে ব্যাকাচেছে। ইকুয়েডরের কোচ বেকাচেসে। সকালে আউট হয়ে গেল হ্যাঁ, আজকে। তো ও ছিল ওই টিমের মধ্যে। সাম্পাওলির আর্জেন্টিনার টিমের সাথে। অ্যাসিস্ট্যান্টদের সঙ্গে। হ্যাঁ, তো ওই যে তাদের চিন্তাভাবনা এবং এই ৪ হুম, বছর ধরে তো এটাই চিন্তা করছে যে মেসি নেক্সট ওয়ার্ল্ড কাপে কিভাবে খেলবে। আমার ধারণা। একদম। এবং ওই মুভমেন্ট গুলি দেখেন লাইনিং ওভারলোড করে টু ফ্রি প্লেয়ার্স, ফ্রি স্পেস ইন দ্য মিডল ফর মেসি। নিয়ে যায় গিয়ে ওই যে আপনার আ ইয়ে কি স্টপার মিডফিল্ডারটা ৭ নম্বর। আমি নাম ভুলে যাই কিভাবে। আর্জে আলভারেজ নাকি? না আর্জেন্টিনা ফার্নান্দেজ। না। ফার্নান্দেজের সাথে খেলতেছে যারে ধুরো ৭ নাম্বার। এনিওয়ে ও লাইনে চলে যাচ্ছে গিয়ে ওভারলোড করতেছে রাইট ব্যাক এর সাথে গিয়ে যাতে মাঝখানটায় স্পেসটা ক্রিয়েট হয় ফর মেসি। হুম। তো ওই না, জিনিসগুলো আমি আমি করতেছেন। আমি পরের প্রশ্ন ভাবতে গিয়ে অনেক সময় ভুলে যাই। এই যে সরি। না, আমি এই যে পরের প্রশ্ন ভাবতে গিয়ে যে মিডফিল্ডের নাম মনে করতে পারতেছি না। আমিও তো না। আর টিটু সিরিয়াস প্রবলেম হচ্ছে। আমি রাতের বেলায় খেলা দেখে ঘুমাই। আমি এই যে আসার আগে জিজ্ঞেস করতেছি যে ডি পল। হ্যাঁ, ডি পল। মেসির বডিগার্ড। মেসির বডিগার্ড সে পরিচিত হ্যাঁ, সে। এখন মনে পড়ছে। আমি আসার আগে জিজ্ঞেস করছি এই বেলজিয়াম কয় গোলে জিতলো? ম্যাচ কিন্তু আমি দেখছি। দিয়ে আমি তো আলাপ করছি। এতদিন ডি ব্রুইনেকে একটু ডি ব্রুইনের মতো দেখা যাচ্ছে। সব ব্লার্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ। দিন-রাত মিলে আমাদের না এরকম আমাদের অবস্থা। এটা তো হবেই। আচ্ছা, আমি এত শেষ কিছু না। করব। শেষ হ্যাঁ। করার আগে এই মেসি রোনালদো নিয়ে একটা মজার মিম দেখলাম। মিম তো মিমই। সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। সেটা হলো যে মেসি বসে আছে। আর আর্জেন্টিনার বাকি দল ৮-১০ জনকে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে পুরা দল। তারা টানছে। হুম। আর আরেকটা হলো যে রোনালদো দড়ির মাথায়, রোনালদো যেতে চাচ্ছে পিছন থেকে পর্তুগাল সবাই টেনে রাখতেছে। হয়তো সত্যি না।
কিন্তু আপনি ওই যে পুরো দল মিলে যে মেসিকে সাকসেসফুল করানোর যে চেষ্টা এবং সেটা তো আসলে চেষ্টা এই কারণে তারা জানে যে এটা তো অনেক দলের ক্ষেত্রেই শুনছি যে রাইট। কোচ বলে দিত যে স্ট্র্যাটেজি কি? হুম, পাস দ্য বল টু মেসি মেসি। বা পাস দ্য বল টু রোনালদো। এটা অনেক দলের হ্যাঁ, ক্ষেত্রেই ছিল। না এটা তো ছিল। আমাদের সময় সাব্বির ভাইকে বাদ দিতাম আমরা। তো যাই হোক, আমি বলছি যে আসলে ট্রু লিডার যারা, যদি আপনার বাস নষ্ট হয়ে গেল, ট্রু লিডার বসে থাকবে না। ও এসে হাত লাগাবে যে বাস ঠেলি। অবশ্যই। তো এইজন্য আমি বলব যে মেসিকে যাই ঠেলি আমরা, বাট আসল কঠিন কাজটা হচ্ছে গোল করা। হি ইস ডুইং দ্যাট। এইটাকে হি মেড ইট লুক সো ইজি। ইজি। সো এইটা মানে এইজন্য ওরা এক্সেপশনাল। আমরা তো নেইমারকে আশা করেছিলাম এই ২ জনের কাতারে আসবে। বাট পারে নাই হয়তো। বাট মেসি, রোনালদো দে আর ডিফারেন্ট। একদম, একদম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যেকোনো ফুটবল নিয়ে যেকোনো আলোচনায় মেসি রোনালদো দিয়ে শুরু করা ভালো, শেষ করাও ভালো। এ দিয়ে শেষ করি। জি। প্রিয় দর্শক আজ এ পর্যন্তই। আমাদের বিষয় ছিল এমবাপ্পের এই ফ্রান্সকে রুখবে কে। কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আলোচনা যে নানা দিকে ছড়িয়ে পড়বে এইটাও কে রুখবে এটাও একটা ব্যাপার। এটা কেউ রুখতে পারে না কারণ আমরা এটা গল্প করি, আড্ডা মারি। আশা করি আপনাদের সেই আমাদের এই গল্প আড্ডা আপনাদের ভাল লাগে কারণ এটার ভিতরে অনেক খেলার অনেক বিষয় উঠে আসে যেগুলা আমার ধারণা আপনারও ইন্টারেস্ট আছে। আপনারা ভালো থাকবেন। কালকে আবার একই সময়ে দেখা হবে।